আব্বা যখন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স 10 বছর। আর বয়স ছিল 5 বছর আর পরীর বয়স ছিল মাত্র 1.5 বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখে জল ফেলেছিলেন। মুখে টু শব্দটি করেননি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে দাঁড়িয়ে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার মুখে যোগ্য না, কালো একটা মহিলাকে বিয়ে করেছিলেন আমার আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপরেও আব্বা ওই মহিলাকে বিয়ে করেছিলেন কারণ একটাই, তার একটা পুত্র সন্তান চাই। না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার এত জমিদারি কে সামলাবে। যেদিন পরীর জন্ম হয়েছিল সেদিন আব্বা বাড়িতে ফেরেনি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার একটি মেয়ে হয়েছে। সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক 2 দিন পরে আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি। তারপর 3টা কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। তার সাথে আরো একটি কথা বলেছিলেন দাদি, তা হলো যে মাইয়ার রূপ বেশি এই পোলা পয়দা করতে পারে না কোনোদিন। এই কথাটা শুনে সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ কাজ করে যাচ্ছিল। পরীকে কুলে রাখতো। রূপা আর আমি স্কুল থেকে ফিরে পরীকে কুলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পা গুলো নাড়াতো তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়লে ওর গাল দুটো লাল টুকটুকে হয়ে যেত, মনে হতো ওর গালে রক্ত জমাট বেঁধে গেছে। এই ভয়ে পরীকে বেশি কুলে নিতাম না, পরে যদি ব্যথা পায়। কিন্তু রূপা পরীকে কুলে নেওয়ার জন্য সব সময় আকুপাকু করতো। পরীকে কুলে নিয়ে বারান্দার দাওয়ায় বসে বৃষ্টি দেখতো, আর আমি তার পাশে মুড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরী যখন ছোট ছোট পা ফেলে হাঁটতো তখন দেখতে বেশ লাগতো, ঠিক যেন মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি সবসময় মুখ ফিরিয়ে নিই, কিন্তু রূপা আর পরী তো ছোট, ওরা তো বোঝে না। ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে সবসময় ঘুরঘুর করতো। পরীকে যখন উনি কুলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কুল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও উনি মনে মনে অনেক কষ্ট পেতেন, যেটা দেখে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরো একটি মেয়ে জন্ম দেন তিনি, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারলো না পরী, তার আগে ডাক পড়লো আবেজান বেগম। সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবে মাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো। শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে অবিরত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতে চোখ গেল পালঙ্কের উপর বসে থাকা আবেজান বেগমের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। পরী বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হয়েছে? আবেজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো, তারপর বললেন, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটস কেন? আস্তে হাঁটতে পারস না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই। পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেজান হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বললেন, একখান পান দি। আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জল চৌকির দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরী কোটা থেকে কিছুটা চুন দাদির তর্জনে আঙুল মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির। সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল পরীর। পরী এগিয়ে এলো দাদির কাছে, তির্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে, বয়স হয়েছে তো। পরী হুট করে বলে উঠল, যে মাইয়ার রূপ বেশি এই পোলা পয়দা করতে পারে না, তাই না দাদি? পরীর কথা শুনে চমকে তাকালো আবেজান বেগম। এই কথা পরী শুনল কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলে, তোমার তো রূপ নাই, তাই তো 2টা পোলা পয়দা করছো, কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই, 2টা অমানুষ পয়দা করছো। বুড়ি কুনহানকার। আমার আম্মা জানরে 3টা সোনা জন্ম দিছে, আর তুমি কি করছো? এক পোলায় 2টা বিয়ে করছে, আর এক পোলার বিয়ার খবর নাই। পরের মায়া দেখা দেখা দিন পার কর। কথাগুলো বলে পরী একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেজান বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবেজান বেগম। মেয়েটা বেশ চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের। মুখের বুলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর 2 নাতনিদের মধ্যে কোনোক্ষণেই দেখেননি।
পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন দিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়ন কক্ষের দিকে পা বাড়াতে আবার ডাক পড়ল। এবার ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরী দৌড় লাগালো। পরনের ঘাগরাটা দু হাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিলেন মালা। পরী ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল। সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলোই বাছাই করছে দুজনে মিলে।